শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে নির্দেশনাগুলো আছে, সমস্ত নির্দেশনা অনুসরণ করে তোমরা ঘরেই থাকছো, নিজেও সুস্থ থাকার চেষ্টা করছো এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৯ম অধ্যায় থেকে একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতে আমরা দেখে নেই এই আলোচনা থেকে আমরা কি বিষয় সম্পর্কে ধারণা পাব। তো এই আলোচনা থেকে আমরা একটি টানা তারে ৮ তরঙ্গের বেগের সমীকরণ আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারব। শুরুতেই দেখো, আমরা যে সমীকরণটা ডিরাইভ করতে যাচ্ছি, একটি টানা তারে ৮ তরঙ্গের বেগের সমীকরণটা হবে এরকম: v ইকুয়াল টু √t/m, যেখানে t হচ্ছে তারে প্রযুক্ত টান আর m হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। তো দেখো, এরকম একটা অ্যানিমেশন আমি তোমরা আমার আগের লেকচারেও দেখেছো। একটা টানা তার, যদি তার একটা প্রান্তে আমরা তাৎক্ষণিক একটা বল প্রয়োগ করি, আমরা জানি যে এখানে একটা তরঙ্গ উৎপন্ন হয়, ৮ তরঙ্গ। এটা একটা নির্দিষ্ট বেগে তারের দৈর্ঘ্য বরাবর অগ্রসর হয়। তো আমাদের টার্গেট হচ্ছে এই বেগের সমীকরণ বের করা। তো দেখো, ধরো এই যে একটা পালস এখানে উৎপন্ন হলো, এই পালসের আমরা খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে আমরা এখন হিসাব শুরু করব। খুব ক্ষুদ্র অংশ। এখন এই ক্ষুদ্র অংশটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে একটু বড় করে দেখাবো। এখানে আমরা একটু বড় করে দেখালাম, ধরলাম এটা হচ্ছে PEQ, আর ধরলাম আমরা তারে টি পরিমাণ টান বল প্রযুক্ত আছে। এখন দেখো, এই অংশটা, এই বক্র অংশটা একটা বৃত্তের চাপের মতো মনে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা বৃত্তের একটা অংশ। আমরা ধরলাম সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে O, আর এই যে সরল রেখাগুলো আমরা অঙ্কন করলাম, আমরা এগুলো হচ্ছে তাহলে হবে এই বৃত্তের ব্যাসার্ধ। ধরলাম এই ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে R। এখন এই যে বৃত্তাকার অংশটা, এর কিন্তু একটা চক্রগতি বা বৃত্তাকার গতি আছে। এখন আমরা জানি যে চক্রগতি বা বৃত্তাকার গতির জন্য অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন, যে বলটা কেন্দ্রের দিকে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রমুখী বলের উৎস কি? মানে এই কেন্দ্রমুখী বলটা কোত্থেকে আসবে? সেটা হচ্ছে আসবে এই টান থেকে। তারে যে টি পরিমাণ টান প্রযুক্ত আছে, সেই টান থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে টান তো এক ধরনের বল, এবং আমরা জানি বল এক ধরনের একটা ভেক্টর রাশি, যার মান এবং দিক দুটোই আছে। তাহলে এই টান বলের পরিমাণ হচ্ছে টি, তাহলে তার দিক কোন দিকে? সেটা হচ্ছে, যদি এই পি এবং কিউতে আমরা যদি স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকের দিকে এই দুই টান বল কাজ করবে। এই দিকেও টি পরিমাণ, আর এই দিকেও ই কিউ দিকে টি পরিমাণ, আবার ইপি এর দিকেও টি পরিমাণ। তাহলে এখন এই যে দুই টান বলের যে লব্ধি, সেই লব্ধিটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত কেন্দ্রমুখী বল, যেটা আমরা এই মুহূর্তে বের করতে চাচ্ছি। এখন এই কেন্দ্রমুখী বলটা আমরা এই লব্ধি বের করব কিভাবে? এই লব্ধি বের করতে গিয়ে আমাদের একটু হেল্প নিতে হবে, ভেক্টর বিভাজনের হেল্প নিতে হবে। ভেক্টর বিভাজন থেকে আমরা কি জানি? আমরা জানি যে দ্বিমাত্রিক ক্ষেত্রে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্ব দুই উপাংশে বিভক্ত করা যায়। এখন দেখো, এই যে টান বল, এটা তো একটা ভেক্টর রাশি। এটা কিন্তু একটু কোণাকুণি মানে ক্রিয়া করছে এইদিকে, এই ই থেকে পি এর দিকে। তাহলে এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা অনুভূমিক দিকের উপাংশ আর একটা হচ্ছে লম্ব দিকের উপাংশ। ভেক্টর বিভাজন অনুসারে আমরা এই ধরনের প্রবলেম আগেও করেছি, তোমরা জানো। আবার দেখো, এই যে টান বল, এটাও কিন্তু কোণাকুণি ক্রিয়াশীল। তাহলে এটাকেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা অনুভূমিক দিকে আর একটা সেই আগের মতো উল্লম্ব দিকে। এখন আমরা ধরলাম এই কোণটা হচ্ছে থিটা। এখন এই কোণ যদি থিটা হয়, তাহলে
সিম্পল জ্যামিতি থেকে আমরা বলতে পারি যে এই কোণটাও থিটা এবং এই কোণটাও থিটা। তাহলে এই কোণ যদি থিটা হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের টান বল, এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করেছিলাম। তাহলে আমরা এখন বলতে পারি যে এই টান বলটি এটাকে দুটো উপাংশে ভাগ করা হয়েছে, একটা থিটা কোণে অনুভূমিক দিকে আর একটা উল্লম্ব দিকে, বা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ বরাবর উল্লম্ব দিকে। তাহলে এই উপাংশটার, তাহলে এটা আমাদের মূল বল, যেটাকে আমরা আমরা বিভক্ত করতে চাচ্ছি, যার আমরা উপাংশ বের করতে চাচ্ছি। তাহলে এটা যদি মূল বল হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এই অনুভূমিক উপাংশের মান কি আসবে, কি হবে, এটা তোমরা সবাই জানো। আমরা বলতে পারি এটা হচ্ছে টি কস থিটা। আর এই উল্লম্ব উপাংশের মান কি হবে, এটা হবে টি সাইন থিটা। ঠিক একইভাবে আমরা ভেক্টর বিভাজন অনুসারে এই ভেক্টরটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করেছিলাম, তাহলে এইটাকে থিটা কোণে একটা উপাংশ যদি আমরা ভাগ করি, তাহলে এই অংশটার মান কি হবে, একই রকম আগেরটার মতোই, এইটা হবে টি কস থিটা অনুভূমিক উপাংশ, আর উল্লম্ব উপাংশ হবে আগেরটার মতোই টি সাইন থিটা। এখন দেখো এই যে দুই অনুভূমিক উপাংশ, এইটাও টি কস থিটা, এটাও টি কস থিটা, এইটার দিক যেদিকে এটার দিক তার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি যে এই দুই উপাংশ এরা পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, যার কারণে কি হবে, এরা পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে এই উপাংশ থাকবেই না। তাহলে অবশিষ্ট থাকবে কি, শুধুমাত্র এই উল্লম্ব দুই উপাংশ। দেখো এই উল্লম্ব দুই উপাংশ, এই দুই উপাংশ কিন্তু দুটোই কিন্তু একই দিকে ক্রিয়াশীল, দুটোরই মান এক কিন্তু একই দিকে ক্রিয়াশীল। তাহলে এই উল্লম্ব দিকে, তার মানে কেন্দ্রের দিকে, ই থেকে ও এর দিকে, আমরা এই দুই উপাংশের যোগফল হিসেবে যা আসে, যে বলটা আসে, সেই বলটাকে আমরা পাবো, সেটা হবে 2 ইন্টু টি সাইন থিটা। এবং এই বলটাই হচ্ছে আমাদের সেই কেন্দ্রমুখী বল, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এখন শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি শুরুতেই বলেছিলাম যে এই যে টানাতারে যে একটা পালস উৎপন্ন হলো, যার ক্ষুদ্র একটা অংশ নিয়েই কিন্তু আমরা হিসেব শুরু করেছি। এটা কিন্তু এই ক্ষুদ্র অংশটা আমরা এখানে এনলার্জ করে দেখিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। এখন তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য আসলে যখন আমরা এরকম একটা থিটা নিব, তখন সেই থিটা কিন্তু আসলে অতি ক্ষুদ্র হবে। দেখো এটা অনেক বড় করে দেখিয়েছি বলে থিটাটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ক্ষুদ্র অংশের জন্য যখন এরকম আমরা থিটা অঙ্কন করব, যে এই দিকে এইভাবে, তখন কিন্তু এটা খুব ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র হবে। তো যদি অতি ক্ষুদ্র হয়, তা আমরা জানি সাইন থিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে থিটা রেডিয়ান, এবং রেডিয়ান কোণের সংজ্ঞা থেকে আমরা জানি রেডিয়ান কোণ ইকুয়াল টু হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে এখন এখানে আমরা ধরলাম এই যে বক্র অংশটা, যেটা এই ক্ষুদ্র অংশটার এনলার্জ অংশ, এটার দৈর্ঘ্য আমরা ধরলাম এল। তাহলে খেয়াল করে দেখো, এই থিটার সাপেক্ষে আমরা চাপ কতটুকু ধরব, সেটা হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যের অর্ধেক। এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে পিই কিউ, যেটা আমরা এল ধরেছি, তাহলে তার অর্ধেক হচ্ছে এই অংশটুকু, ই থেকে কিউ পর্যন্ত। তাহলে আমরা এটা বলতে পারি কত, এল বাই 2। তাহলে এই চাপের পরিবর্তে আমরা লিখতে পারি এল বাই 2। আর ব্যাসার্ধের পরিবর্তে কি লিখতে পারি, আমরা শুরুতেই বলেছিলাম ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এল বাই 2r। তাহলে এই সাইন থিটার পরিবর্তে আমরা ফাইনালি লিখতে পারি এল ডিভাইডেড বাই 2r। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল যে আমাদের কেন্দ্রমুখী বল, সেটাই বলতে আমরা লিখতে পারি, এখানে তো 2 ইন্টু টি তো আছেই, 2 ইন্টু টি, আর সাইন থিটার পরিবর্তে এল বাই এল ডিভাইড বাই 2r। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, থাকবে শুধু টি ইন্টু এল বাই আর। এখন দেখো এই যে বক্র অংশটা, যার কেন্দ্র হচ্ছে ও, তো এটা তো মানে
বেশ বড় একটা তারের একটা ক্ষুদ্র অংশ। এবং আমরা তো দেখেছিলাম যে টোটাল সম্পূর্ণ তারের মধ্যেই কিন্তু পর্যায়ক্রমে মানে ওই পালসটা উৎপন্ন হবে, যেটা উৎপন্ন হয়ে একটা ভি বেগে সামনের দিকে অগ্রসর হবে। তার মানে সেই হিসেবে আমরা বলতে পারি যে সমস্ত তারটাই কোনো না কোনো সময় এই পিই কিউ যে একটা বৃত্তাকার চাপ আছে, এই চাপের চাপ বরাবর ভি বেগে গতিশীল থাকবে। তাহলে 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 এর উপর কিন্তু একটা এক্ষেত্রে কিন্তু একটা কেন্দ্রবিমুখী বলও আছে। আমরা তো এর আগে আমরা দেখেছি, বের করলাম কেন্দ্রমুখী বল। তাহলে এর কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। আমরা জানি নিউটনের থার্ড ল থেকে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাহলে এর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু এখানে একটা কেন্দ্রবিমুখী বলও আছে। তাই এখন প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রবিমুখী বলটা কোনটা, এটা আমরা কিভাবে পাবো? দেখো, আমরা মেকানিক্সে এর আগে আমরা দেখেছিলাম এম ভরের একটা বস্তু যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি রৈখিক বেগে গতিশীল থাকে, তাহলে তার উপর কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। তো সেই কেন্দ্র বিমুখী বলের সমীকরণটা কি তোমাদের মনে আসছে নিশ্চয়ই। সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এম তার বেগের বর্গ ডিভাইড বাই আর। তাহলে এখন সাম্যাবস্থার শর্ত হচ্ছে, একটা সাম্যাবস্থার শর্ত হচ্ছে যে এই কেন্দ্র বিমুখী বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। তাহলে যদি আমরা এখান থেকে কেন্দ্র বিমুখী বলের সমীকরণটা আমরা এখানে বসাই, আর এইখান থেকে কেন্দ্রমুখী বলের সমীকরণটা বসাই, তাহলে আমরা পেলাম দিস ইকুয়াল টু দিস, মানে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু টি এল ডিভাইড বাই আর। তো এখানে আর এবং আর এখানে কাটা যাবে। তাহলে আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এইভাবে লিখতে পারি। আর এখানে এই এম ডিভাইড বাই এল এটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর, আমরা ধরলাম এটা হচ্ছে স্মল এম। তাহলে এখানে এইটার পরিবর্তে যদি আমরা স্মল এম লিখি, এখন এই স্কোয়ারকে যদি আমরা অমিট করে লিখি তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, রুট ওভার টি ডিভাইডেড বাই এম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা টানা তারের আর তরঙ্গের বেগের সমীকরণ, যেটা আমরা ডিরাইভ করতে চাচ্ছিলাম। এখন শিক্ষার্থীরা আসো আমরা দেখি যে এই সমীকরণ থেকে আমরা কি কি মেসেজ পাই, এই সমীকরণ আমাদের কি মেসেজ দিচ্ছে আমরা একটু দেখি। দেখো, এখানে আমরা এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে টানা তারে আর তরঙ্গের বেগ দুটো রাশির উপর নির্ভরশীল। একটা হচ্ছে তারে প্রযুক্ত টান, আর একটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। এই দুটো রাশির উপর নির্ভরশীল। এখন এখানে যদি আমরা এমটাকে ধ্রুব ধরি, মানে তারের একক দৈর্ঘ্যের ভর, এটাকে যদি আমরা ধ্রুব ধরি, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে ভি প্রপোর্শনাল রুট ওভার টি। তার মানে টানা তারে আর তরঙ্গের বেগ তারে প্রযুক্ত টানের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে একটু টেক্সট আকারে লিখি তাহলে আমরা বলতে পারি যে তারের একক দৈর্ঘ্যের ভর ধ্রুব থাকলে টানা তারে আর তরঙ্গের বেগ তারে প্রযুক্ত টান টি এর বর্গমূলের সমানুপাতিক। তার মানে শর্ট মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যদি তারে একক দৈর্ঘ্যের ভর ধ্রুব থাকে তাহলে বেশি টানযুক্ত তারে বেগ বেশি হবে, আর কম টানযুক্ত তারে বেগটা কম হবে। যেমন ধরো এখানে আমরা দুটো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটো তার টান করা আছে। এখানে আমরা ধরে নিলাম প্রত্যেকটারই একক দৈর্ঘ্যের ভর 0.01 কিলোগ্রাম পার মিটার, এটারও যা এটারও তাই। কিন্তু ধরলাম এইটাতে 8 নিউটন টান প্রযুক্ত আছে আর এটাতে 4 নিউটন টান প্রযুক্ত আছে। এখন যদি আমরা এই দুইটা তারের এই প্রান্তে যদি আমরা হঠাৎ বল প্রয়োগ করি তাহলে এখানে তরঙ্গ উৎপন্ন হয়ে, খেয়াল করে দেখো, এটার কিন্তু বেগটা বেশি, এটার বেগটা কম। যেহেতু এটা টান বেশি, টান বলের মান বেশি, কাজেই তার বেগটাও বেশি। এটার যেহেতু টান বলের মান কম, কাজে এই সূত্র অনুসারে তার বেগের মানও কম। আরেকটা মেসেজ হচ্ছে, যদি আমরা এর আগে তো আমরা এম কে ধ্রুব ধরেছিলাম, এখন যদি টি ধ্রুবক হয় তাহলে কি হবে
সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে v প্রপোর্শনাল √1/m। তার মানে মেসেজটা হচ্ছে কি, যদি তারে প্রযুক্ত টান যদি ধ্রুব থাকে, তাহলে টানা তারে আর তরঙ্গের বেগ একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে শর্ট মেসেজটা হচ্ছে যে যদি একক দৈর্ঘ্যের ভর কম হয় তাহলে বেগ বেশি হবে, আর যদি একক দৈর্ঘ্যের ভর বেশি হয় তাহলে বেগটা কম হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা দুটো ভিন্ন সিচুয়েশন দেখিয়েছি। ধরলাম দুই তারেই একই পরিমাণ টান বল প্রযুক্ত আছে, দুটোতেই 5 নিউটন, কিন্তু একটার একক দৈর্ঘ্যের ভর হচ্ছে 0.01 কিলোগ্রাম পার মিটার, আরেকটার একক দৈর্ঘ্যের ভর হচ্ছে 0.04 কিলোগ্রাম পার মিটার। তার মানে বোঝাই যাচ্ছে একক দৈর্ঘ্যের ভর কম মানে হচ্ছে মানে হালকা তার বা চিকন তার, আর একক দৈর্ঘ্যের ভর বেশি তার মানে হচ্ছে এটা একটু মোটা তার। তো এখন যদি আমরা এই দুই তারে যদি আমরা তরঙ্গ উৎপন্ন করি, খেয়াল করে দেখো হালকা তার যেটা তা সেখানে বেগটা বেশি, আর যেটা একটু মোটা ছিল সেখানে বেগটা কম। যেটা আমরা এই সমীকরণ থেকেও আমরা যেটার একটা ভবিষ্যৎ একটা সম্ভাবনা আমরা একটা মেসেজ পাই আর কি। তাহলে আমরা এই সমীকরণটা আমাদের কি কি মেসেজ দিচ্ছে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। তো আজকে আমার আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।